আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমি অভিষেক রয়েছে। প্রদর্শিত এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, তালাপাতি বিজয় খুব বড় সড়ো একটা কিন্তু ডিসিশন নিলেন এবং সেই ডিসিশনটা তিনি যেভাবে নিলেন সে জায়গাটা কিন্তু অবশ্যই কূটনৈতিক ভাবে অনেক বড় সড়ো একটা সিদ্ধান্ত বলেই কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্টরা মনে করছেন এই মুহূর্তে। তার কারণ তার হাতে কোনো ধরনের কোনো এমপি নেই, তার হাতে রাজ্যসভায় বা লোকসভায় কোনো ধরনের কোনো এমপি নেই, কিন্তু তবুও তিনি লোকসভা শুরু হওয়ার ঠিক 10 দিন আগে যে ঘোষণাটা করলেন, মনসুন সেশনে যে ধরনের বিলটা আসতে পারে, ডিলিমিটেশন বিল, সেটাকে নিয়ে তিনি যে ঘোষণাটা করলেন অবশ্যই কিন্তু আর যাই হোক না কেন ডিএমকে এর জন্য একদম কিন্তু রীতিমতন জলে কুমির ডাঙায় বাঘ সেরকম অবস্থা হয়ে গেল। তার কারণ আপনারা জানেন যে ডিএমকে শর্ত সাপেক্ষে কিছু কিছু বিল একদম সরাসরি তাদের 22 জন এমপি লোকসভায়, 10 জন এমপি রাজ্যসভায় তাই দিয়ে সাপোর্ট করতে পারে তেমন একটা খবর উঠে আসছিল এবং এনডিএ কে সাপোর্ট করার ক্ষেত্রে ডিএমকে কোথাও গিয়ে একদম সমর্থ হবে। তার কারণ বিভিন্ন ধরনের রয়েছে। ডিলিমিটেশন বিল হতে পারে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন হতে পারে এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে ডিএমকে আবারও 29-এ একটা সুযোগ পাবে রাজ্যে লড়াই করবার জন্য, যেহেতু একদম সরাসরি লোকসভা ভোট এবং রাজ্যসভা ভোট তামিলনাড়ুর ক্ষেত্রে 29-এ তাহলে হবে একসাথে। সেই জায়গাটা ডিএমকে হয়তো সমর্থন করতে পারে, কিংবা অন্যান্য মেশিনারি রয়েছে সরকারের ভয় দেখানোর মতন, তো সেই জায়গাগুলোর হাত থেকে বাঁচার জন্য ডিএমকে হয়তো এই কাজটা করতে পারে। তেমন একটা প্রেক্ষাপট যখন রচিত হয়েছে, তখন ডিলিমিটেশন বিল সম্পর্কে থালাপাতি বিজয়ে তিনি বড় সড়ো একটা রাজনৈতিক চাল দিলেন। শুধু তাই নয়, একদম তামিলনাড়ুর অভ্যন্তরে ডিএমকে এর পলিটিক্স করাটা কোথাও গিয়ে একদম রীতিমতন কিন্তু তিনি নির্ধারণ করে দিলেন যে ডিএমকে এর পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবে সেটা থালাপাতি বিজয় ঠিক করবেন। সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হলো। একদম সরাসরি তিনি যেটা বললেন, আমরা ডিলিমিটেশন মানবো না, একদম সরাসরি নোবডি ক্যান টেক আওয়ার প্লেস এন্ড উই উইল নট অ্যালাউ ইট। অর্থাৎ ডিলিমিটেশন বিল যদি আসে তাহলে সেটাকে তামিলনাড়ু কোনো মতেই অ্যাকসেপ্ট করবে না। একদম কোট আনকোট তিনি বলেছেন, তামিলনাড়ু উইল নট অ্যাকসেপ্ট ডিলিমিটেশন বিল। এই বিষয়টা বলার মাধ্যমে তিনি যে জায়গাটা ক্লিয়ার করে দিলেন যে আমরা থালাপাতি বিজয়ে টিভিকে পার্টি তাদের পক্ষ থেকে ডিলিমিটেশনটাকে আমরা অ্যাকসেপ্ট করছি, আমরা সমর্থন করছি না। কিন্তু এর আগে এপ্রিল মাসে যখন থালাপাতি বিজয় মুখ্যমন্ত্রী হননি, তখন ডিলিমিটেশন বিলটা কিন্তু একবার এসেছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন সেই বিলটাকে একদম আগুন দিয়ে পুড়িয়েছিলেন। সেই ভিজুয়াল আমাদের মনে রয়েছে এবং সবচেয়ে বেশি যদি কেউ এই ডিলিমিটেশন বিলটার কটাক্ষ করে থাকেন সেটাই ছিলেন এম কে স্টালিন এবং তার 22 জন সাংসদ লোকসভাতে। তারা সবাই কালো কাপড় পরে গিয়েছিলেন, কালো শার্ট কালো ধুতি পরে গিয়েছিলেন এই ডিলিমিটেশন বিলটার বিরোধিতা করার জন্য। তো সেই জায়গা থেকে টিভিকে তাদের পক্ষ থেকে তাদের স্ট্যান্ড পয়েন্টটা জানিয়ে দিল। কিন্তু এবার আপনারা বোঝার চেষ্টা করুন যে তামিলনাড়ুর সূত্র ধরে এই এম কে স্টালিন তাদের বক্তব্যটা ছিল হচ্ছে যে 50% প্রত্যেকটা স্টেটেই যদি বাড়ানো হয় সিট, অর্থাৎ তামিলনাড়ুর ক্ষেত্রে যদি 20টা সিট থাকে, আমরা একদম হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে 20টা সিট আছে তামিলনাড়ুর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আরো 10টা বাড়িয়ে সেটাকে 30টা করতে হবে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে 80টা সিট আছে, সেই ক্ষেত্রে আরো 40টা বাড়িয়ে সেটাকে 120টা করতে হবে। কিন্তু সেই জায়গাটা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তার দাবি ছিল। তো সেই ক্ষেত্রে অমিত শাহ বলেছিলেন সংসদে দাঁড়িয়ে 1 মিনিট সময় দিন, আমি 1 মিনিটের মধ্যে সম্পূর্ণ বিষয়টা করে নিয়ে চলে আসছি, এই বিষয়টা লিখে দিচ্ছি যে প্রত্যেকটা স্টেটেই 50% করে বাড়বে। কিন্তু সম্পূর্ণ বিষয়টা করতে গেলে এই মুহূর্তে এম কে স্টালিন তিনি যদি সরাসরি বিজেপি কে কোথাও গিয়ে সমর্থন করেন এই ডিলিমিটেশন বিলের ক্ষেত্রে, তাহলে এম কে স্টালিনের পার্টিকে কোণঠাসা করতে থালাপাতি বিজয়ের আর কোনো ইস্যুই দরকার হবে না অন্তত আর 5 বছরের জন্য। যে কারণটা তিনি একদম সরাসরি দেখিয়ে দেবেন যে দেখুন এম কে স্টালিন ভোটের আগে এক ধরনের ব্যবহার করেন, ভোটের পরে এক ধরনের ব্যবহার করেন। এই মুহূর্তে সরাসরি ডিলিমিটেশন বিলটাকে একদম তামিলনাড়ুর যে অস্মিতা সেটাকে ভুলে গিয়ে তিনি সমর্থন করে দিলেন এবং সেই জায়গা থেকে আপনারা বোঝার চেষ্টা করুন তামিলনাড়ুর থেকে যে থালাপাতি বিজয় সাপোর্টও করেন এই ডিলিমিটেশন বিলটাকে, তাতেও কিছু যায় আসে না। তামিলনাড়ু থেকে যে থালাপাতি বিজয় সেটাকে অ্যাকসেপ্ট নাও করেন অর্থাৎ অপোজ করেন, তাতেও কিছু যায় আসে না, কারণ তার কোনো এমপি নেই।
অর্থাৎ কোথাও গিয়ে একদম সরাসরি কিন্তু শাখের করাদে তিনি ফেললেন এই মুহূর্তে এম কে স্ট্যালিন এবং তার সম্পূর্ণ পার্টিকে। তিনি যেটা বলছেন থালাপতি বিজয়, আপনাদেরকে পড়ে শোনাই কোট আনকোট। তিনি বলছেন, আই এম অলসো হিয়ারিং দ্যাট ডিলিমিটেশন উইল বি ব্রট ব্যাক, অর্থাৎ ডিলিমিটেশন বিলটা আরো একবার নিয়ে আসা হবে তেমন আমি শুনতে পাচ্ছি। নো ম্যাটার হু ব্রিংস, তামিলনাড়ু উইল নট অ্যাকসেপ্ট ইট, অর্থাৎ কে আনছে ডিলিমিটেশন বিল আমরা দেখতেই যাব না, তাতে কিছু যায় আসে না আমাদের, আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো তামিলনাড়ুর পক্ষ থেকে, এটা সরাসরি থালাপতি বিজয় জানিয়ে দিচ্ছেন। কিন্তু তারপর তিনি বলছেন একদম সরাসরি যে এই বিল যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে অবশ্যই টিভিকে পার্টি সেটার থেকে দূরত্ব বজায় করবে, অর্থাৎ টিভিকে পার্টি সম্পূর্ণভাবে কিন্তু এই বিলটাকে সমর্থন করবে না। কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন যে তামিলনাড়ু থেকে এই মুহূর্তে 22 জন সাংসদের সমর্থনটা এনডিএ অত্যন্ত কঠিন ভাবে চাইছে। তার কারণ তাদের যে সম্পূর্ণ সংখ্যার বিচারটা, সংবিধান সংশোধন করতে হবে ডিলিমিটেশন বিলটা আনতে গেলে, তো সেই ক্ষেত্রে 360 সংখ্যাটা তাদের চাই। তো তাদের সংখ্যাটা কত যুক্ত হয়েছে? 293 তাদের ছিল। তার সঙ্গে এনসিপিআই অর্থাৎ তৃণমূল ভেঙে যে 20 জন এনসিপিআই এর মাধ্যমে যুক্ত হচ্ছে তাতে 313, এবং তার পরবর্তীতে উদ্ধব ঠাকরের দল ছেড়ে এই মুহূর্তে অপারেশন টাইগারের মাধ্যমে শিবসেনা অর্থাৎ একনাথ সিংহের শিবসেনা তাদের সঙ্গে যুক্ত হওয়া 6 জন, সুতরাং আরো 6 জন যুক্ত হয়ে 319 এই সংখ্যাটায় দাঁড়িয়ে আছে। কিন্তু সংখ্যা লাগবে 360, 319 থেকে 360 সংখ্যায় পৌঁছাতে এখন 41 জন এমপি লাগবে, এবং সেই 41 সংখ্যাটায় কিন্তু কোনো মতেই পৌঁছাতে পারবে না এনডিএ যদি এই তামিলনাড়ুর তরফ থেকে ডিএমকে সমর্থন না করে। এবং ডিএমকে সমর্থন করবে এটা ধরেই কিন্তু তারা এই বিলগুলো আনবে তেমন একটা প্রেক্ষাপট তৈরি করেছিল। সুতরাং থালাপতি বিজয় একই সূত্র ধরে দুটো কাজ করলেন। একটা কিন্তু সরাসরি এম কে স্ট্যালিনকে একটা বার্তা দেওয়া যে আপনার পলিটিক্সটা আমি কন্ট্রোল করব, কারণ তার হাতে কোনো এমপি নেই, তিনি সমর্থন করুন বা না করুন লোকসভায় সেটার প্রতিফলনই হবে না ভোটাভুটি যখন হবে। কিন্তু একদম এম কে স্ট্যালিন তিনি যদি এই মুহূর্তে এনডিএ কে সমর্থন করেন ডিলিমিটেশন বিলের সূত্র ধরে, তাহলে একদম তার যে দ্বিচারী মনোভাব, দ্বিচারিতা একদম তামিলনাড়ুর সূত্র ধরে, তামিলনাড়ুর অস্মিতাটাকে নিয়ে দ্বিচারিতা, সেটা কিন্তু একদম সরাসরি প্রকাশিত হবে। এবং বলাই বাহুল্য যে তামিলনাড়ুর অভ্যন্তরে এটাকে প্রচার করে থালাপতি বিজয় কিন্তু অনেকটাই নিজে মাইলেজ পাবেন, এবং অবশ্যই তামিলনাড়ুর নিজের পার্টি থালাপতি বিজয় সেটা তিনি আবারও প্রমাণ করে দেবেন। অর্থাৎ কোথাও গিয়ে সম্পূর্ণ বিরোধীদের প্রধান বিরোধী তো এই মুহূর্তে ডিএমকে, এম কে স্ট্যালিনের পার্টি, তো সেই ক্ষেত্রে ডিএমকে কে সরাসরি চ্যালেঞ্জ করা, এবং অন্যদিকে একদম সরাসরি অমিত শাহ তাকেও কিন্তু একটা বার্তা দেওয়া যে এই মুহূর্তে আমরা সমর্থন করছি না, অর্থাৎ তামিলনাড়ু সমর্থন করছে না, অর্থাৎ 22 জন এমপি তারা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা আটকাবে। তার কারণ তামিলনাড়ুর বাইরে তো এম কে স্ট্যালিনের কোনো অস্তিত্ব নেই, তিনি তো আর পশ্চিমবঙ্গে ভোট লড়াই করতে আসবেন না, তিনি বিহারের ভোট লড়াই করতে যাবেন না। তো সেই ক্ষেত্রে একদম সরাসরি তামিলনাড়ু থেকে যখন এম কে স্ট্যালিন সমর্থন করবেন না এনডিএ কে, তখন কোথাও গিয়ে কিন্তু অমিত শাহ এই বিলটাকে আনতে বেশ খানিকটা আরো দ্বিতীয়বার ভাববেন। তার কারণ একবার অলরেডি বিলটা পড়ে গিয়েছে, একবার ভোটাভুটিতে হেরে গিয়েছে, এবং 12 বছর মোদী সরকারের প্রথম কোনো বিল এই 2026 সালে কিন্তু এপ্রিল মাসে পড়ে গেল। তো সেই মহিলা সংরক্ষণ বিলের নামে যে ডিলিমিটেশন বিলটা আনার কথা হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে থালাপতি বিজয় যেভাবে বললেন আমরা সমর্থন করছি না, কিন্তু কোনো মতেই এই আমরা সমর্থন করছি না কথাটার মাধ্যমে কিন্তু যে সরাসরি চ্যালেঞ্জ করলেন যে পার্টিটাকে, সেটা ডিএমকে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। থালাপতি বিজয় রাজনীতিতে নবাগত হলেও তার যে স্ট্র্যাটেজিক মুভমেন্ট গুলো সেগুলো কিন্তু অবশ্যই বেশ খানিকটা কোর খাওয়া রাজনীতিবিদ তাদের মতোই একদম নিচ্ছেন তিনি প্রতি মুহূর্তে। আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। শেষ কিছু মাস ধরে ভারত এবং চায়নার মধ্যে সম্পর্ক ভালো হলেও সীমান্ত পার্শ্ববর্তী এলাকায় এক ঠান্ডা যুদ্ধ কিন্তু দেখা যাচ্ছে। লাদাখ কিংবা অরুণাচল প্রদেশের কাছে লাগাতার চাইনিজ মিলিটারি কিন্তু নিজেদের মতো করে বেস ক্যাম্প তৈরি করছে, যা ভারতের স্যাটেলাইট ইমেজে বারংবার ধরা পড়ছে। লাদাখের কাছে 36টি হ্যাঙ্গার বিশিষ্ট একটি মস্ত বড় সেনাঘাঁটি তৈরি করে ফেলেছে চীন। এ তথ্য আমরা এর আগেই সামনে নিয়ে এসেছিলাম। অর্থাৎ চীন ঠান্ডা যুদ্ধ কোথাও না কোথাও চালিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতের সঙ্গে। আর আজকে ভারত পাল্টা যে পদক্ষেপ নিল তা কিন্তু চীনের এই ঠান্ডা লড়াইকে
রীতিমতো একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে এবং ভারত স্পষ্ট বুঝিয়ে দিল যদি ভারতের সঙ্গে কেউ ছুরি মারার চেষ্টা করে তাহলে ভারতও কিন্তু এক স্টেপ এগিয়ে তার পিছনে বড় সড়ো হাতুড়ি মেরে দিতে পারে। কি এমন হলো আজকে আন্তর্জাতিক স্তরে, আজকে এই ভিডিওতে আমি সমস্ত কিছু ডিটেইলিং আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে ভারত এক্স্যাক্টলি কিভাবে এক বড় সড়ো পদক্ষেপে চীনের ঘুম উড়িয়ে দিল। প্রথমত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন এবং জাকার্তা সফরে গিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি সই করছে ভারত। কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের হয়েছিল 2018 সালে এবং এটি নরেন্দ্র মোদীর চতুর্থ ইন্দোনেশিয়া সফর, কিন্তু এটি প্রথমবারের জন্য ডেডিকেটেড দ্বিপাক্ষিক বৈঠক এই রকম ভাবে আখ্যায়িত করা হয়েছে ডিপ্লোম্যাটিক স্তরে। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে টাই আপ হচ্ছে। প্রথমত ডিফেন্স কোঅপারেশন হচ্ছে, মেরিটাইম ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ একাধিক চুক্তি হচ্ছে, ক্রিটিক্যাল মিনারেলস ওরিয়েন্টেড একগুচ্ছ চুক্তি হচ্ছে, টেকনোলজি ওরিয়েন্টেড দুই দেশের মধ্যে চুক্তি হচ্ছে, কালচারাল টাইজ কিভাবে অগ্রসর করা যায় দুই রাষ্ট্র একে অপরের সঙ্গে হাত মিলিয়ে করতে পারে সেই বিষয়ে একটি চুক্তি হচ্ছে, ইন্দো প্যাসিফিক পলিসি নিয়ে ভারত খোলাখুলি ব্যাটিং করতে শুরু করলো এবং ভারতের অ্যাক্ট ইন্ডিয়া পলিসি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় ইন্দোনেশিয়াকে কেন্দ্র করে সেটাও কিন্তু ভারত এই সফরে ফাইনাল করে ফেললো। ইম্পর্টেন্ট বিষয় হলো ভারত এবং ইন্দোনেশিয়া আগামী 25 বছরের মধ্যে বিশ্বের অন্যতম বড় অর্থ ব্যবস্থায় পরিণত হচ্ছে। পিডব্লিউসি অ্যানালিসিসের একটি রিপোর্ট সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে 2050 সালে সব থেকে বড় অর্থ ব্যবস্থায় পৌঁছবে চায়না, দ্বিতীয় পজিশনে আমেরিকা এবং তৃতীয় পজিশনে থাকবে ভারত এবং চতুর্থ পজিশন ইন্টারেস্টিংলি ভাবে উঠে আসবে ইন্দোনেশিয়া। অর্থাৎ আগামী 24 বছরের মধ্যে ভারত এবং ইন্দোনেশিয়া যে রোডম্যাপ নিয়ে এগোচ্ছে তা আন্তর্জাতিক স্তরে দুই রাষ্ট্রকে এবং সেই রাষ্ট্রের অর্থ ব্যবস্থাকে অন্য মাত্রায় নিয়ে যাবে এবং সেই দূরদর্শিতা দেখেই ভারতের এই ইন্দোনেশিয়ার সঙ্গে একাধিক চুক্তি। অন্তত ভারত একটা জিনিস বুঝে গেছে যে চায়না বাংলাদেশকে হাতিয়ার করে ভারতকে প্রায় ডিস্টার্ব করবে, যা বর্তমান সময় করছে। যদি চায়না বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করে তাহলে ইন্দোনেশিয়া হতে পারে ভারতের কাছে পাল্টা ট্রাম্প কার্ড, কারণ ইন্দোনেশিয়ার একাধিক দ্বীপকে ইতিমধ্যেই চায়না গিলে খেতে চাইছে এবং ইন্দোনেশিয়াও এমন এক শক্তিশালী বন্ধুরাষ্ট্র চাইছে যারা চায়নাকে কাউন্টার করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের বিকল্প হিসাবে ভারতের হাতে কিন্তু এলো ইন্দোনেশিয়া। তারপর চুক্তিগুলো শুনলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারবেন ভারত অত্যন্ত অ্যাগ্রেসিভলি এই ইন্দোনেশিয়ার সঙ্গে এই চুক্তিগুলো সম্পূর্ণ করছে। নরেন্দ্র মোদী নিজে জাকার্তায় যাচ্ছেন এবং 2050 সালের ভিশনারি পদক্ষেপ দুই রাষ্ট্র একে অপরের সঙ্গে নিতে চলেছে। প্রথমত যে চুক্তি হয়েছে তা হলো ব্রহ্মোস মিসাইল চুক্তি। অপারেশন সিন্দুরের পরবর্তী সময় থেকে ব্রহ্মোসের চাহিদা কিন্তু গগনচুম্বী। ব্রহ্মোস মিসাইল একাধিক জঙ্গি ঘাঁটি পাকিস্তানে তছনছ করে দিয়েছে। শুধু জঙ্গি ঘাঁটি নয়, পাকিস্তানের একাধিক এয়ারবেস সংখ্যায় 11টি এয়ারবেস ব্রহ্মোস মিসাইল কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে ব্রহ্মোস মিসাইল এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কাছে হট টপিক, হট কেকের মতো ব্রহ্মোস মিসাইল তারা ভারতের থেকে কিনতে রাজি হয়েছে। ইন্দোনেশিয়া এই মুহূর্তে একাধিক সমস্যার মধ্যে জর্জরিত। তার প্রধান সমস্যা হলো চীন। ইন্দোনেশিয়ায় বর্তমানে যে বৃহৎ আইল্যান্ডগুলো আছে সেই আইল্যান্ডগুলোকে রক্ষা করার জন্য ভারত ইন্দোনেশিয়ার পাশে থাকতে পারে এই প্রত্যাশা ইন্দোনেশিয়া করছে এবং দুই রাষ্ট্রের মধ্যে ব্রহ্মোস মিসাইল চুক্তি কিন্তু হয়েছে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার প্রয়োজন অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনাইল ক্যাপাবিলিটিস, অর্থাৎ এই মুহূর্তে যদি জলপথে চীন ইন্দোনেশিয়াকে আক্রমণ করে তার এরিয়া ডিনাইল অ্যাক্সেস প্রয়োজন এবং সেই অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর জন্য ভারতের থেকে তারা ব্রহ্মোস মিসাইল কিন্তু নিচ্ছে। শুধু ব্রহ্মোস মিসাইল নয়, ভারত কিন্তু ইন্দোনেশিয়াকে অস্ত্র ভিভিরামও কিন্তু দিচ্ছে। অপারেশন সিন্দুরে এই অস্ত্র মিসাইলও ভারতের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। আপনারা দেখেছেন একাধিক চিত্র যেখানে সুকোই MK-30 থেকে ভারত কিন্তু অস্ত্র মিসাইল বারংবার প্রয়োগ করেছে পাকিস্তানের উপর। অর্থাৎ ব্রহ্মোসের পর অস্ত্র মিসাইল যা ভারতের ডিফেন্স ইকুইপমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভরসা, সেই অস্ত্র কিন্তু ইন্দোনেশিয়াকে ভারত কিন্তু বিক্রি করছে। তৃতীয়ত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা হলো সাবাং পোর্ট। এই সাবাং পোর্ট কিন্তু ভারতের স্ট্র্যাটেজিক্যাল একটি ইনফ্রাস্ট্রাকচারের জন্য গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠতে চলেছে, যা ইন্দোনেশিয়া এবার ভারতের হাতে তুলে দিল। সাবাং পোর্ট, এই সাবাং পোর্ট হলো
ইন্দোনেশিয়ার সাবাং আইল্যান্ডকে কেন্দ্র করে অবস্থিত একটি বন্দর। এই সাবাং বন্দর কিন্তু মালাক্কা স্ট্রেট থেকে মাত্র 500 কিলোমিটার দূরে অবস্থিত এবং আন্দামান থেকে মাত্র 700 কিলোমিটার দূরে অবস্থিত। মালাক্কা স্ট্রেট কি? স্ট্রেট অফ মালাক্কা হলো গ্লোবাল ট্রেডিং রুটের প্রায় 30% কন্ট্রোল করে এরকম একটি জায়গা। এবং শুনলে অবাক হবেন, চীন বহির্বিশ্বে যত ব্যবসা বাণিজ্য করে তার প্রায় 50%-এর কাছাকাছি ব্যবসা বাণিজ্য কিন্তু তারা করে স্ট্রেট অফ মালাক্কা থেকে। অর্থাৎ স্ট্রেট অফ মালাক্কা যদি কোনোদিন বন্ধ করে দেওয়া হয় তাহলে চীনের অর্থনীতি মাত্র দুদিনে ধপাস করে উল্টে পড়বে। আর এই স্ট্রেট অফ মালাক্কা থেকে দূরবর্তী জায়গায় অবস্থিত হলো সাবাং আইল্যান্ড। আর এই সাবাং আইল্যান্ডের কাছে সাবাং পোর্ট, যা এবার ইন্দোনেশিয়া এবং ভারত একত্রে জয়েন্টলি ডেভেলপ করবে। এবং ভারত কিন্তু সাবাং পোর্টের অ্যাক্সেস বহু কষ্ট করে পেল, যা কিন্তু চীনের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চীন নিঃসন্দেহে আতঙ্কে ভুগবে। কি আতঙ্কে ভুলুন তো? দেখুন, ইরান এবং আমেরিকার যুদ্ধে একটা জিনিস গোটা বিশ্ব বুঝে গেছে, যে দেশের পাশ থেকে কোনো প্রণালী যায় সেই দেশ এই যুদ্ধে এক স্টেপ এগিয়ে শুরু করবে। কারণ যে কোনো মুহূর্তে যদি হরমুজের মতো সেই প্রণালীকে বন্ধ করে দেয় কোনো রাষ্ট্র, তাহলে কিন্তু গোটা বিশ্বের অর্থনীতি স্থগিত হয়ে যেতে পারে। এই সাবাং পোর্টের কাছে যে সাবাং আইল্যান্ডের কথা আমরা বলছি, কালকে যদি চীন ভারতের বিপক্ষে কোনো দাদাগিরি দেখানোর চেষ্টা করে, ভারত যখন এই পোর্টের অ্যাক্সেস পেয়ে গেছে এবং ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত তাল মিলিয়ে যখন এই পোর্টকে ডেভেলপ করবে, তখন হতে পারে চীন বাড়াবাড়ি করলে এই পোর্টকে তারা ব্লক করে দিতেই পারে। এবং ভারত এবং ইন্দোনেশিয়া যদি এই কঠোর পদক্ষেপ নেয়, তাহলে চীনের অর্থনীতি একদিনের মধ্যে ধপাস করে পড়ে যাবে। কারণ এই সাবাং পোর্টের কাছ থেকে স্টেট অফ মালাক্কা গেছে এবং স্টেট অফ মালাক্কা দিয়ে চীনের অর্থনীতির 50% কন্ট্রোল হতে পারে। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ গোটা বিশ্বের কাছে যেমন ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে স্ট্রেট অফ মালাক্কা স্পেশালি চীনের কাছেও কিন্তু ইম্পর্টেন্ট। ফলে আজকে ভারত বাংলাদেশকে হাতিয়ার করে চীন যে খেলাটা শুরু করলো, তার পাল্টা কিন্তু দিল স্ট্রেট অফ মালাক্কার কাছে সাবাং পোর্টের অ্যাক্সেস নিয়ে এবং ইন্দোনেশিয়াকে আরও নিজেদের ক্লোজড একটা জায়গায় নিয়ে এসে। পাশাপাশি এই সাবাং পোর্টে যদি দেখেন তাহলে দেখবেন ডিপ ন্যাচারাল ওয়াটার পাওয়া যায় এবং 40 মিটার গভীরতা। অর্থাৎ 40 মিটার গভীরতা মানে খুব সহজেই ভারত এখানে বড় বড় জাহাজ ইজিলি নোঙর করতে পারে এবং পাশাপাশি একাধিক সাবমেরিনও ইজিলি ভারত কিন্তু এখানে ডিপ্লয় করতে পারে। অর্থাৎ সাবাং পোর্ট হলো ভারতের নতুন স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট হতে পারে, যা স্ট্রেট অফ মালাক্কার অ্যাক্সেস সরাসরি আজকে ভারতের হাতে তুলে দিল। অর্থাৎ ব্রহ্মোস মিসাইল এবং অস্ত্র মিসাইল যদি ইন্দোনেশিয়াকে শক্তিশালী করে, তাহলে পাল্টা হিসাবে ভারত যে সাবাং পোর্টের অ্যাক্সেস পেল, তা কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের প্রভাব কয়েক গুণ বাড়িয়ে দিল। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর ভারতকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অন্য উচ্চতায় নিয়ে গেল, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ফলে চীনের ঘুম উঠতে বাধ্য। তারা বাংলাদেশকে কেন্দ্র করে নোংরা খেলা খেলতে পছন্দ করত। কখনো শিলিগুড়ি করিডর, কখনো তিস্তা প্রজেক্ট, কখনো মঙ্গলা পোর্ট। তারা একাধিক গুরুত্বপূর্ণ ডিপ্লয়মেন্ট গুলোকে ভেস্তে দিয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা করে যাচ্ছিল শেষ 1 মাস ধরে। আর ভারত বলে ছবি মারলো। একদিনের একটি সফর, একাধিক গুরুত্বপূর্ণ ডিল এবং বিশ্বের বৃহত্তম অর্থ ব্যবস্থা দুই রাষ্ট্র মিলে একসঙ্গে গড়ার ডাক যেমন দিল, ঠিক একইভাবে ইন্দো প্যাসিফিকে মেরিডিয়ান সিকিউরিটি রিলেটেড সাবাং পোর্টের অ্যাক্সেস ভারত পেয়ে ভারত কিন্তু নিজেদের মেরিটাইম সিকিউরিটিকে অন্য উচ্চতায় নিয়ে গেল। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন এই চুক্তি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর অনেকেই অভিযোগ করছেন যে আমাদের ভিডিও নিয়মিত আপনাদের কাছে পৌঁছচ্ছে না, তাই একটাই অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং ধারাবাহিকভাবে আমাদের ভিডিওতে কমেন্ট করুন, যেন আমাদের ভিডিও আপনাদের টাইমলাইন অবধি ধারাবাহিকভাবে পৌঁছে যায়। খারাপ হোক ভালো হোক, নিয়মিত কমেন্ট করুন ভিডিও নিয়মিত পেতে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন।